ব্যাকটেরিয়া আমাদের দেহে নানা রকম রোগ সৃষ্টি করে। আজকের ভিডিওতে আমরা জানব কত ধরনের ব্যাকটেরিয়া আছে এবং ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ সমূহ। ব্যাকটেরিয়া হলো এক প্রকারের আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ এককোষী আণুবীক্ষণিক অণুজীব। ব্যাকটেরিয়ার কোষের আকৃতি, বিন্যাস, ফ্ল্যাজেলা, পুষ্টি গ্রহণ, স্পোর উৎপাদন, রঞ্জক গ্রহণ, শাসন ইত্যাদি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়। এখন আমরা দেখব ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার আকার বা আকৃতির উপর ভিত্তি করে কি কি ভাগে ভাগ করা হয়। এখানে আমরা সর্বপ্রথম দেখব কক্কাস ব্যাকটেরিয়া, তারপরে ব্যাসিলাস, স্পাইরিলাম, কমা বা ভিব্রিও, প্লিওমরফিক, স্টিলেট, স্কোয়ার এবং ফ্লামেন্টাস। অর্থাৎ আকৃতির উপর বা আকারের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে এই 8টি ভাগে ভাগ করা হয়ে থাকে। এখন আমরা দেখব ব্যাকটেরিয়াকে ফ্ল্যাজেলার উপর ভিত্তি করে কয়টি ভাগে ভাগ করা হয়ে থাকে। ফ্ল্যাজেলার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে ভাগ করা হয়ে থাকে অ্যাট্রিকাস, মোনোট্রিকাস, অ্যাম্ফিট্রাইকাস, সেফালোট্রিকাস, লফোট্রিকাস এবং পেরিট্রিকাস। অর্থাৎ ফ্ল্যাজেলার উপর ভিত্তি করে এই 6টি ভাগে ভাগ করা হয়ে থাকে। ব্যাকটেরিয়াকে যখন রঞ্জক গ্রহণ ক্ষমতা ভিত্তির উপর শ্রেণীবিন্যাস করা হয়, অর্থাৎ স্টেনিংয়ের উপরে শ্রেণীবিন্যাস করা হয়, তখন ব্যাকটেরিয়াকে মাত্র 2টি ভাগে ভাগ করা হয়, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াকে যখন অক্সিজেনের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে ভাগ করা হয়, তখন একে 2 ভাগে ভাগ করা হয়, এক অ্যারোবিক ব্যাকটেরিয়া এবং অ্যানারোবিক ব্যাকটেরিয়া। এক্ষেত্রে অ্যারোবিক ব্যাকটেরিয়া হচ্ছে যে বায়বীয় ব্যাকটেরিয়া, যা অক্সিজেনের উপস্থিতিতে বেঁচে থাকতে পারে, এবং অ্যানঅ্যারোবিক ব্যাকটেরিয়া, যা অক্সিজেনের অনুপস্থিতিতে বেঁচে থাকতে পারে। এখন আমরা প্রথমে দেখব ব্যাকটেরিয়ার যে আকৃতির উপর ভাগ করা হয়েছিল, সেখানে কক্কাস ব্যাকটেরিয়াগুলো কেমন হয়। আমরা জানি যে কক্কাস শব্দের অর্থ হচ্ছে গোলাকার। কক্কাস ব্যাকটেরিয়াগুলো সাধারণত এই ধরনের গোলাকার হয়ে থাকে, অর্থাৎ ব্যাকটেরিয়ার কোষের গোল বা উপবৃত্তাকার ধরনের হয়ে থাকে। এই ধরনের এই কক্কাস ব্যাকটেরিয়াকে এবার 5টি ভাগে ভাগ করা হয়। এখন 5টি ভাগ আমরা দেখব। মাইক্রোকক্কাস ব্যাকটেরিয়া। মাইক্রোকক্কাস ব্যাকটেরিয়া হচ্ছে গোলকার ব্যাকটেরিয়া। যখন আলাদা বা এককভাবে অবস্থান করে তখন এদেরকে মাইক্রোকক্কাস ব্যাকটেরিয়া বলা হয়। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ব্যাকটেরিয়া আলাদা আলাদাভাবে অবস্থান করছে। এখন যদি আমরা এর উদাহরণ দেখি তাহলে দেখব মাইক্রোকক্কাস ফ্ল্যাভাস। আর এর চিত্র হচ্ছে এই ধরনের, এখানে প্রত্যেকটি ব্যাকটেরিয়া আমরা দেখছি আলাদা আলাদা, এজন্য একে মাইক্রোকক্কাস বলা হয়। তারপরে আছে ডিপ্লোকক্কাস। গোলকার ব্যাকটেরিয়া যখন জোড়ায় জোড়ায় অবস্থান করে তখন তাদেরকে ডিপ্লোকক্কাস বলা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা দুইটা করে একসাথে জোড়া বেঁধে অবস্থান করছে, এজন্য এই ব্যাকটেরিয়াকে ডিপ্লোকক্কাস ব্যাকটেরিয়া বলা হয়। এর উদাহরণ হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি। এই ক্ষেত্রেও আমরা যে চিত্র মাইক্রোস্কোপে সেখানেও দেখতে পাচ্ছি যে দুইটি ব্যাকটেরিয়া একসাথে জোড়া হয়ে অবস্থান করছে। তারপরে আছে টেট্রাকক্কাস। এখানে 4টি করে গোলকার ব্যাকটেরিয়া একত্রে দল বেঁধে অবস্থান করে। যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা ব্যাকটেরিয়া একসাথে একই জায়গায় অবস্থান করছে। আমরা এখানে উদাহরণ দেখতে পাচ্ছি। উদাহরণের ক্ষেত্রে যে মাইক্রোস্কোপিক যে চিত্র সেখানে আমরা দেখব যে এই যে 4টি করে ব্যাকটেরিয়া একত্রে অবস্থান করছে, এজন্য এই ব্যাকটেরিয়াকে টেট্রাকক্কাস ব্যাকটেরিয়া বলা হয়। তারপরে থাকে স্টেপটোক্কাস। এই ক্ষেত্রে গোলকার ব্যাকটেরিয়া এক লাইনে চেইন সৃষ্টি করে অবস্থান করে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 6টা ব্যাকটেরিয়া একটা লাইনে চেইন সৃষ্টি করে বসবাস করছে, এজন্য কি স্টেপটোক্কাস ব্যাকটেরিয়া বলা হয়ে থাকে। এর উদাহরণ হিসেবে ব্যবহার করা হয় স্টেপটোক্কাস ল্যাকটিস। এখানেও আমরা মাইক্রোস্কোপিক চিত্রে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ব্যাকটেরিয়া একটা চেইন সৃষ্টি করছে অনেকগুলো ব্যাকটেরিয়া একসঙ্গে হয়ে। তারপরে আসে স্টাফাইলোকক্কাস। স্টাফাইলোকক্কাস হচ্ছে গোলকার ব্যাকটেরিয়া অনিয়মিতভাবে আঙুরের থোকার মতো দলবদ্ধ হয়ে অবস্থান করে। এই যে আঙুরের থোকার ন্যায় দলবদ্ধ হয়ে অবস্থান করছে স্টাফাইলোকক্কাস ব্যাকটেরিয়া। আমরা উদাহরণেও দেখতে পাচ্ছি যে এখানে যে মাইক্রোস্কোপিক চিত্র স্টাফাইলোকক্কাস অরিজের ক্ষেত্রেও সবগুলো ব্যাকটেরিয়া একটা আঙুরের থোকার ন্যায় অবস্থান করছে। এরপরে আছে সার্সিনা। এক্ষেত্রে গোলকার ব্যাকটেরিয়ার কোষগুলো সুনির্দিষ্টভাবে সজ্জিত হয়ে অনেকটা ঘনকাকার অবস্থান সৃষ্টি করে। এখানে আমরা দেখছি একটা ঘনকাকার অবস্থান সৃষ্টি করছে এই ধরনের ব্যাকটেরিয়া।
উদাহরণ হিসেবে আছে সার্সিনিয়া লুটিয়া, আর এটা হচ্ছে মাইক্রোস্কোপিক চিত্র। এখন আমরা দেখব ব্যাসিলাস ব্যাকটেরিয়া, অর্থাৎ যে ব্যাকটেরিয়াগুলো দণ্ডাকার হয়ে থাকে। এই ক্ষেত্রে ব্যাকটেরিয়ার কোষগুলো অতি ক্ষুদ্র দণ্ডের ন্যায় বা বেলনাকার হয়। এদেরকে সহাবস্থানের ভিত্তিতে অনেকগুলো ভাগে ভাগ করা হয়, 5টি ভাগে ভাগ করা যায়। এই ব্যাকটেরিয়াগুলো এই ধরনের দণ্ডাকার সৃষ্টি হয়। এখন যদি আমরা আকৃতির ভিত্তিতে যে দণ্ডাকার ব্যাকটেরিয়া ভাগ করা হয় তার 5টি ভাগের প্রথম ভাগটি দেখি, তা হচ্ছে মোনোব্যাসিলাস ব্যাকটেরিয়া। এই মোনোব্যাসিলাস ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই যে একটা মাত্র ব্যাকটেরিয়া থাকে দণ্ডাকার। উদাহরণও আমরা দেখতে পাই যে একটা মাত্র ব্যাকটেরিয়া যা দণ্ডাকার, উদাহরণ আছে ব্যাসিলাস অ্যালবাস। এরপরে আছে ডিপ্লোব্যাসিলাস। ডিপ্লোব্যাসিলাসের ক্ষেত্রে এই ধরনের দণ্ডাকার 2টি ব্যাকটেরিয়া থাকে এবং এর মাইক্রোস্কোপিক চিত্রেও আমরা দেখতে পাচ্ছি যে 2টি করে ব্যাকটেরিয়া আছে একর সাথে, এবং উদাহরণ হচ্ছে ডিপ্টোব্যাসিলাস ল্যাকুনেটা। তারপরে আছে স্টেপ্টোব্যাসিলাস। স্টেপ্টোব্যাসিলাসের ক্ষেত্রে অনেকগুলি ব্যাকটেরিয়া পরপর চেইন আকারে সৃষ্টি হয়, যেগুলো সবই দণ্ডাকার ব্যাকটেরিয়া হতে হবে। আমরা উদাহরণও সেটি দেখছি, উদাহরণ হচ্ছে স্টেপ্টোব্যাসিলাস মনিলিফর্মিস। তারপরে আছে কক্কোব্যাসিলাস। কক্কোব্যাসিলাস এর ক্ষেত্রে এই ব্যাকটেরিয়ার কক্কাস আর ব্যাসিলাসের মধ্যবর্তী, অর্থাৎ কিছুটা লম্বাটে বা ডিম্বাকার ধরনের হয়ে থাকে। এর উদাহরণ আছে মাইক্রোব্যাকটেরিয়াম। তারপরে থাকে প্যালিসেড ব্যাসিলাস। প্যালিসেড ব্যাসিলাসের উদাহরণ হিসেবে ব্যবহার করা হয় ল্যাম্প্রোডিয়ার যে প্রজাতিগুলো আছে সেগুলো। এই ব্যাকটেরিয়াগুলো সাধারণত ব্যাসিলাস ব্যাকটেরিয়ার পাশাপাশি অবস্থান করে টিস্যুর মতো গঠন সৃষ্টি করে। আমরা এই যে চিত্র দেখলে বুঝতে পারছি যে এগুলো একটা টিস্যুর ন্যায় গঠন সৃষ্টি করেছে। তারপরে ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া আকৃতির ভিত্তিতে ভাগ করা হয়ে থাকে স্পাইরিলাম ব্যাকটেরিয়া। স্পাইরিলাম ব্যাকটেরিয়াগুলো সাধারণত দেহে কুণ্ডলাকার বা স্ক্রুর ন্যায় পেঁচানো হয়। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে এই চিত্রগুলো দেখতে পাবো আমরা এই ব্যাকটেরিয়ার দেহগুলো স্ক্রুর ন্যায় পেঁচানো, অর্থাৎ এইগুলো স্প্রিংয়ের ন্যায়ও হয়ে থাকে কিছুটা দেখতে। আর এর উদাহরণ হচ্ছে স্পাইরিলাম মাইনাস। তারপরে আছে কমা বা ভিব্রিও। এই ক্ষেত্রে এই যে ব্যাকটেরিয়ার কোষ থাকে এই কোষগুলো অনেকটা কমার ন্যায় হয়ে থাকে। এর উদাহরণ হিসেবে বলা যায় ভাইব্রিও কলেরা। আমরা এই চিত্রটি মাইক্রোস্কোপিক চিত্র, এই চিত্রেও আমরা দেখতে পাচ্ছি কিছুটা কমা আকৃতির ব্যাকটেরিয়া। তারপরে আকৃতির ভিত্তিতে ভাগ করা হয়ে থাকে প্লিওমরফিক হিসেবে। প্লিওমরফিক হচ্ছে যে বহুরূপী ব্যাকটেরিয়া। এদের আকৃতি সুনির্দিষ্ট নয়, পরিবেশ ভেদে পরিবর্তন হয়, এবং উদাহরণ হিসেবে বলা যায় রাইজোবিয়াম। রাইজোবিয়ামের আকৃতি বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে, এজন্য এদেরকে প্লিওমরফিক ব্যাকটেরিয়া বলা হয়ে থাকে। তারপরে আছে স্টিলেট ব্যাকটেরিয়া। স্টিলেট ব্যাকটেরিয়াগুলো এদের কোষের আকার হচ্ছে তারার ন্যায়। আমরা ভালোভাবে দেখলে খেয়াল করব যে এই যে ব্যাকটেরিয়ার আণুবীক্ষণিক চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রটি কিছুটা তারার ন্যায়, এজন্য একে স্টিলেট ব্যাকটেরিয়া বলা হয়। উদাহরণ হচ্ছে স্টেলা হিউমোসা। তারপরে আসে বর্গাকার ব্যাকটেরিয়া। বর্গাকার ব্যাকটেরিয়ার সমূহের আকৃতি বর্গাকার হয়ে থাকে। আর আমরা এই মাইক্রোস্কোপিক চিত্রেও দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়ার আকৃতির কোষগুলো বর্গাকার। তারপরে আসে ফ্ল্যামেন্টাস। ফ্ল্যামেন্টাসের ক্ষেত্রে ব্যাকটেরিয়াগুলো সূত্রাকার ব্যাকটেরিয়া হয়ে থাকে। সূত্রাকার ব্যাকটেরিয়াগুলো যেমন ক্যান্ডিডেটাস। এখন আমরা দেখব ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলার ভিত্তিতে কয় ধরনের হয়ে থাকে। অ্যাট্রিকাস ব্যাকটেরিয়া। অ্যাট্রিকাসের ক্ষেত্রে ফ্ল্যাজেলা বিহীন ব্যাকটেরিয়াকে অ্যাট্রিকাস ব্যাকটেরিয়া বলা হয়। এই ব্যাকটেরিয়ার সময় কোনো ফ্ল্যাজেলা নেই, আমরা এখানে কোনো প্রান্তেই কোনো ফ্ল্যাজেলা দেখছি না। উদাহরণ হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, এবং এই যে চিত্র, এই চিত্রের মাইক্রোস্কোপিক চিত্রে কোথাও কোনো ফ্ল্যাজেলা নেই। দ্বিতীয় আছে মনোট্রাইকাস। মনোট্রাইকাসের ক্ষেত্রে আমরা এক প্রান্তে একটি মাত্র ফ্ল্যাজেলা দেখব। মাইক্রোস্কোপিক চিত্রেও আমরা দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়ার একটা প্রান্তে একটা ফ্ল্যাজেলা, এটি হচ্ছে ভাইব্রিও কলেরা। তারপরে আছে অ্যাম্ফিট্রাইকাস। অ্যাম্ফিট্রাইকাসের ক্ষেত্রে যখন উভয় প্রান্তে একটি করে ফ্ল্যাজেলা থাকে, এই প্রান্ত একটা ফ্ল্যাজেলা, এই প্রান্ত একটা ফ্ল্যাজেলা। আর মাইক্রোস্কোপিক চিত্র আমরা দেখতে পাচ্ছি এই প্রান্তে একটা ফ্ল্যাজেলা, এই প্রান্তে একটা ফ্ল্যাজেলা, এই জন্য একে স্পাইরিলাম মাইনাস উদাহরণ। তারপরে আছে সেফালোট্রিকাস। সেফালোট্রিকাসের এক প্রান্তে এক গুচ্ছ ফ্ল্যাজেলা থাকে। আমরা আণুবীক্ষণিক চিত্রেও দেখতে পাচ্ছি এক প্রান্তে এক গুচ্ছ ফ্ল্যাজেলা।
তারপরে আছে লফোট্রিকাস। লফোট্রিকাসের ক্ষেত্রে উভয় প্রান্তে একগুচ্ছ করে ফ্ল্যাজেলা থাকে। আণুবীক্ষণিক চিত্র আমরা দেখতে পাচ্ছি উভয় প্রান্তে ফ্ল্যাজেলা রয়েছে। এর উদাহরণ হিসেবে আছে স্পাইরিলাম ভলিউটার্স। তারপরে আছে পেরিট্রিকাস। এই ক্ষেত্রে ব্যাকটেরিয়ার চতুর্দিকে বা সারা দেহেই ফ্ল্যাজেলা থাকে। উদাহরণ আছে স্যালোমোনেলা টাইফি। উভয় দিকেই ফ্ল্যাজেলা আছে এই যে। তারপর ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ স্টেইনিং, অর্থাৎ রঞ্জকের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে আমরা সেটি দেখব। 1884 সালে এইচ.সি.জে গ্রাম সর্বপ্রথম ব্যাকটেরিয়া কোষকে রঞ্জক দ্বারা রঞ্জিত করার পদ্ধতি আবিষ্কার করেন। তার নাম অনুসারে এই পদ্ধতিকে গ্রাম রঞ্জক পদ্ধতিও বলা হয়। এই রং ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে দুইটি ভাগে ভাগ করা হয়, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ। আমরা এখন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলোকে দেখছি। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে সকল ব্যাকটেরিয়া ক্রিস্টাল ভায়োলেট দ্বারা রং করার পরও অ্যালকোহল দিয়ে ধৌত করলে ক্রিস্টাল ভায়োলেট রং অর্থাৎ এই যে বেগুনি রং থেকে যায়, তাকেই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বলা হয়। যেমন স্টেপটোকাস, স্টাফাইলোকক্কাস, ব্যাসিলাস, মাইক্রোকক্কাস। আমরা এখানে স্টেপটোকক্কাসের আণুবীক্ষণিক চিত্র দেখছি যা বেগুনি রঙের। তারপরে আসে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। যে সকল ব্যাকটেরিয়া এরূপভাবে ক্রিস্টাল ভায়োলেট দ্বারা রং করার পর অ্যালকোহল দ্বারা ধৌত করলে বেগুনি রং ধরে রাখতে পারে না, তাদেরকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বলা হয়। আমরা এখানে কোনো বেগুনি রং দেখছি না, এখানেও কোনো বেগুনি রং নাই, অর্থাৎ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বেগুনি রং থাকে না অ্যালকোহল দ্বারা ধৌত করলে। উদাহরণ আছে রাইজোবিয়াম, সিগেলা, গনোকক্কাস, সিউডোমোনাস, জ্যান্থোমোনাস, অ্যাগারোব্যাকটেরিয়াম ইত্যাদি।